স্বাগতম, সুপ্রভাত। দেখুন, আমাদের 12 মাসে 13 পার্বণ বা যাই হোক না কেন, কিছু পুজো আছে যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় থাকে। যেমন এই ফলহারিণী কালী পুজো। আমার অতিথি, আজকের অতিথি, তিনি তো প্রায় প্রত্যেকটা কালী পুজোতে নিজে পুজো করেন, ব্রাহ্মণ সন্তান, এবং তিনি ঘুরে এলেন এবং প্রচুর মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এখান থেকে একটা বার্তা দিয়ে দিই, যারা যারা যোগাযোগ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা নিশ্চয়ই আপনাদের যে কাজটি, সে কাজটি হয়েছে, সে খবর আমরা জানতে পারব। আজকে আমি একটু বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সম্পর্ক। দেখুন, সম্পর্কের অনেক মানে হতে পারে। পিতামাতার সম্পর্ক, বাপ ছেলের সম্পর্ক, সেই সম্পর্ক না, সব মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক যখন ভেঙে যায়, সেটা খুব আমি যেহেতু বিষয়টাকে নিয়ে ভেবেছি, সেহেতু আমার মনে হয়েছে যেটা, যে এই ভাঙনটার অন্যতম কারণ পার্সোনালিটি ক্ল্যাশ ট্যাশ ওগুলো বাদ দিয়ে ক্রোধ, রাগ এবং অভিমানটা তার পরে আসে। আগে ক্রোধ আসে এবং এই ক্রোধের থেকে জন্ম নেয় ভাঙনের। আজকাল তো খবরের কাগজ পড়লেই দেখা যাচ্ছে যে ডিভোর্স অ্যান্ড এটসেট্রাস। এটা কতটা ক্ষতির এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কোথায়? কারণ আমি এমনও জানি যে যতুগৃহ সিনেমার একেবারে শেষ দৃশ্যে যখন চাইছে আমরা ফিরে আসি দুজন দুজনের কাছে, তখন আর উপায় নেই। এটা বাস্তব সত্য ছিল, যে সত্যটা অন্য কোনো পরিচালক দেখাতে পারেনি। আর বলবেন আজকে আমাদের প্রিয় ভট্টশালী শ্রীদেব আচার্য। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। প্রথমেই বলি যে হ্যাঁ, অবশ্যই ফলহারিণী অমাবস্যাতে বিভিন্ন কার্য সাধনের জন্য মানুষ যান, প্রতিটা ক্রিয়াকলাপ এবং মানুষের বিশ্বাস যেন অবশ্যই কাজটা হবে। এবং দ্বিতীয় জায়গা থেকে যেটা বলা যায় যে রিলেশান ভিত্তিক, সম্পর্কের দুর্বলতা, যদি আমি একটা জায়গায় যাই, সম্পর্কগুলো ভেঙে যাওয়ার পিছনে হাজার একটা কারণ থাকে। তবে আমার মনে হয় যে যদি আমি অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি, তাহলে একটাই মানে হয়, সেটা হচ্ছে বন্ধু চিরকাল বন্ধু থাকবে না, শত্রু চিরদিন শত্রু থাকবে না। এটা আমাদের লাইফের জিস্ট। দেখবেন সব থেকে খারাপ দিনে হয়তো সব থেকে বড় শত্রুরা আপনার পাশে এসে দাঁড়িয়ে গিয়ে আপনাকে সাপোর্ট দেবে, এবং সব থেকে ভালো বন্ধুরা হয়তো সেদিনকে জেনে শুনেও আসতে পারলো না। তো এটা লাইফের একটা পার্ট হয়ে গেছে এই মুহূর্তে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে সম্পর্কের ধ্বংসগুলো কেন হয়। আমি যদি ফার্স্টে ভাবি যে প্রেমের সম্পর্ক বা ভালো একটা সম্পর্ক নিয়ে একটি ছেলে একটি মেয়ে এগোচ্ছে, হঠাৎ করে দেখা গেল ব্রেকআপ, এবং এক একজন মানুষের জীবনে দেখবেন 4বার 5বার ব্রেকআপ হচ্ছে, তারপরে বিয়ের জায়গায় পৌঁছেছে এবং তারপরেও কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশান নেই। সমস্যাটা হচ্ছে যে স্পেশালি গ্রহগত। আপনি প্রেমের লাইফে পা রেখেছেন, বা আপনি যা জানছেন ভালোবাসার সম্পর্কটা নিয়ে আপনি এগিয়ে যেতে চান, বা ছেলেটিকে অথবা মেয়েটিকে আপনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে সেই ভালোবাসা বা সেই অনেস্টি, সেই রয়্যালিটি ব্যাপারটা আপনার সাথে নেই, আপনি ফিল করেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জন্মছক অনুযায়ী দেখবেন যে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু রাশি না বন্ধু সমতুল্য হয়ে যায়, এবং কিছু কিছু রাশি শত্রু সমতুল্য হয়ে যায়, যে ক্ষেত্রে আমরা জুটক বিচার করতে বলি। তো জেনারেলি বৃশ্চিকের সাথে কখনো যদি মকরের সম্পর্ক হবে বা কুম্ভের সম্পর্ক হবে, আপনি এটা ভেবে নেন, তাহলে জেনারেলি এটা হতে পারে না। কারণ এরা দুজনেই যথেষ্ট উত্তেজিত, এবং দুজনেই নিজের জায়গায় ঠিক, এবং মঙ্গল নিজের অনেস্টি নিয়ে থাকার চেষ্টা করবে, কুম্ভ বা মকর তার নিজের অনেস্টি নিয়ে থাকার চেষ্টা করবে। এবং কোথাও না কোথাও মকর রাশির জাতক যদি ছেলে হয়, তার মধ্যে যদি সেটা ডিস্টার্ব হয়, বকরি অথবা নিচস্থ হয় শনি, তো তার মধ্যে একের অধিক রিলেশন থাকার মধ্যে মেন্টালিটিতে সে রাখবে। তো সেই জায়গাতে সেই রিলেশনগুলো টিকবে না, এবং অন্যদিক থেকে মেয়েটি যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে তার অবশ্যই জায়গাটা খারাপ, এবং সেই রিলেশন কখনো টিকে থাকতে পারে না। দ্বিতীয় জায়গা হচ্ছে যে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে শুক্র মঙ্গল একসাথে থাকলে পরে দেখবেন যে স্পষ্ট বক্তা হয়ে যাওয়া, যে না আমার আগের লাইফে এই ছিল, এই আছে, এটা, যেটা অন্য দিকের প্রতি খারাপ লাগার একটা প্রবণতা বাড়িয়ে দেয়। অথবা তাদের যে থ্রোয়িংটা থাকে না, যে নিজের পার্টনারের প্রতি, সেই জায়গাটা আফটার ম্যারেজও আমি দেখেছি এই প্রবলেমটা হয়, এবং যে কারণে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়। অন্য কোনো থাকে না, কারণ থাকে না, অন্য কোনো প্রবলেম নেই, কিছু নেই, কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাংঘাতিক প্রবলেম, যে কারণে জটক বিচার করার কথা বলা হয়ে থাকে। বাবা ছেলের মধ্যে রিলেশনের ক্ষেত্রে আপনি দেখবেন, আমি শুক্র মঙ্গল নিয়ে আলোচনা করি বেশি, তার জন্য বললাম, যদি কোনো কারণে বাবা শুক্র মঙ্গল থাকে, আপনি দেখবেন সেই বাবার সাথে
ছেলের রিলেশনে একই ছাদের তলায় থেকে ভালো কখনো হতে পারে না। যে জন্য আলাদা হয়েছে, দুজনে আলাদা থাকে এবং 6 মাস 9 মাসে হয়তো ছেলে বাবাকে জিজ্ঞেস করলে কী শরীর ঠিক আছে তো এখন, মানে 6 মাস পরে হয়তো একটা ওয়ার্ড, তাও বাবা বলে ডাক নেই, কিছু নেই, নর্মাল কী শরীর ঠিক আছে তো এখন, ডাক্তার দেখিয়ে নিও, ব্যাস। এর বাইরে বাবা কেমন আছো বা আদার্স কোনো কথা কিচ্ছু নেই। কিন্তু তার সাথে তার মার রিলেশন খুব ভালো, কারণ মার তো জন্মছকে শুক্র মঙ্গল নেই। মানে মাকে যখন বলবে যে মা বাবা এরকম করে কথা বলে, এত বছর তো আমি সহ্য করেছি, তুইও এত বছর করে দিস, করে নে, মিটিয়ে নে, নিজেদের মধ্যে ঝামেলা রাখিস না। কিন্তু আলটিমেটলি সম্পর্কের অবনতিগুলো ম্যাক্সিমাম কারণে কিন্তু গ্রহগত। লাইফের খুব ভালো বন্ধু একটা সময় শত্রুতে পরিণত হয়ে যাওয়া, যেটা হয়তো আপনি জীবনে কোনো দিন চিন্তাও করেননি, বা যে বন্ধুটা আপনি জানেন যে অনেস্টির ভাণ্ডার, আমি বলতে পারি একদম যে চূড়ান্ত লেভেলে, সেই হয়তো তার নামে আপনি এমন একটা অপবাদ দিলেন বা সে এমন একটা কাজ করলো যে সারা জীবন আপনার চোখের মধ্যে খারাপ একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল। সেখান থেকে বন্ধুত্বের দূরত্ব, এবং হয়তো সেটা কেউ কোনোদিন আর মেটাতে পারবে না। হ্যাঁ, আমি একটাই কথা বললাম যে অদূর ভবিষ্যৎ আমরা কেউ কখনো জানি না, বন্ধু কখনো বন্ধু থাকবে না এবং শত্রু কখনো চিরদিন শত্রুও থাকবে না। তো সেই জায়গাটাকে মাথায় রেখেই আমার এগোতে হবে। এবং স্পেশালি এইসব রিলেশানগুলোর ক্ষেত্রে এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি আসবো, যে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে বা সবেমাত্র বিয়ে হয়েছে তারপর থেকে এই ধরনের কিছু সমস্যা পাচ্ছেন, দুটো রাস্তা মনে করছেন, হয় দেখি কোথাও গিয়ে কিছু হয় নাকি, যদি ঠিক করা যায় ঠিক হবে, অথবা ডিভোর্স। আমার মনে হয় ডিভোর্স করার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন, এবং শুক্রমঙ্গলের দোষ থাকলে পরে ডিভোর্স হতে পারে, এটা কনফার্ম। কিন্তু তার যদি সঠিক রেমেডি হয়, সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে ফিরে আসাটাও কিন্তু খুব ইজি। এটা আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করব, আমার মনে হলো যেটা, দেখুন আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আমরা বেশ ভালো বন্ধু। একদম। ক্রোধ, ক্ষোভ, আনন্দ, ভালোবাসা সবের মিশ্রণ তো সবার থাকে, একদম। আপনারও আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, আপনি মানে কারোর উপর যদি ক্ষোভ থাকে তাকে খুব দ্রুত ক্ষমা করে দেন এবং তার জন্য জান লড়িয়ে দেন। মানে একেবারে খুব পার্সোনাল লেভেলে প্রশ্ন করলাম, আপনার কি এমন বিশেষ ঐশ্বর্য রয়েছে যার জন্য এটা আপনি পারেন? আমি পারি না, অনেকেই পারেন, 99% লোক পারে না। না, অনেস্টলি বলছি, এটা হয়তো আমার বাইরেও তাই। আমার মনে হয় যে কেউ যদি বাজে কথা বলে তাকে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে কোনো লাভ নেই। কেউ যদি অপমান করেন আপনি দেনান রিয়াক্ট করেন, কিন্তু ক্ষমা করে দেন আপনি এত চমৎকার, যে গুণগুলো আমরা পাইনি। মানে আপনার মধ্যে কি স্পেশালিটি আছে? আজকে সরাসরি আপনাকে ইন্টারভিউ করছি। না, ইন্টারভিউর ব্যাপারটা হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে যে দেখুন, ক্ষমা হচ্ছে জীবনের প্রকৃত ধর্ম, এবং আমার মনে হয় যে গীতাতে যেটা লেখা হচ্ছে, ক্ষমার ঊর্ধ্বে কখনো কিছু হতে পারে না। তো এই জিনিসটাকে আমি খুব বেশি ফলো করি, এবং আমি কাউকে বাজে কথা বলার আগে ভাবি যে বেকার বলা, ব্যাপারটা আমার বলাতে সে কখনো চেঞ্জ হবে না। সে যখন এই রকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে আছে, তার ফ্যামিলি মেম্বাররা তাকে কখনো চেঞ্জ করতে পারেনি, তার শিক্ষা দীক্ষার কোনো অভাব আছে, এটা আমার কখনো বিশ্বাস হতে পারে না। তবে এইরকম লোকের সাথে আমার পালাও খুব কম পড়ে, অস্বীকার করবো না। আমার মনে হয় প্রতিটা মানুষ, কিছু কিছু মানুষকে ভুল বোঝানো হয় অনেক সময়, কিছু কিছু মানুষ ভুল বোঝার চেষ্টা করেন নিজে থেকে, কিন্তু সেগুলোকে যখন আপনি পয়েন্ট দেখিয়ে দেবেন, তখন আমার মনে হয় যে তাদের মধ্যেও সেই বোধগম্যটা আছে। একগুঁয়ে একরুখা লোকেদের থেকে আপনি যতটা দূরে থাকবেন না, আমার মনে হয় যে শান্তি ততটা ভালো। কারণ আমার মনে হয় যে যারা প্রকৃত শত্রু হয় লাইফে, শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, তার মনে কিন্তু যতই বন্ধুত্ব দেখা না কেন, কোথাও না কোথাও আপনার জন্য ক্ষোভ থাকে। এটা একটা বড় জিনিস। তো সেই জায়গাটাকেই আসতে না দেওয়াটা আমার মনে হয় লাইফে সব থেকে বেটার। আর যে আপনার সম্বন্ধে ভুল বুঝে নিয়েছে, আপনার তো ইখতিয়ার নেই তাকে ঠিক করার, তার যেদিনকে দিন আসবে সেদিনকে সে বুঝবে, তার জন্য বেকার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। একই সাথে আপনার কাছে বলবো যে আপনি যেমন জ্যোতিষ চর্চাটা করেন, পুজো আর্চা করেন, হোম যজ্ঞ সবই করেন, কিন্তু কাউন্সেলিংটা আপনি পারেন, যেহেতু নিজেকে আপনি তৈরি করেছেন। একটা মানুষ আরেকজনকে জ্ঞান দিতে পারে। রামকৃষ্ণদেব বলেছিলেন যে পরের সপ্তাহে আসো, তিনি মিষ্টিটা এক সপ্তাহ খাননি বলে তাকে বলেছে মিষ্টি খাবে না। এই যে কথামৃততেই পড়েছি আমরা। আমি দেখেছি আপনার মধ্যে যে গুণটা, আপনার মধ্যে এই ক্ষমাশীল বা ধৈর্য যে ব্যাপারটা রয়েছে, এই গুণটার জন্যই কি আপনি কাউন্সেলিংটা করেন, এবং কাউন্সেলিংটা আপনি অসাধারণ করেন। জ্যোতিষের একটা পার্ট তো কাউন্সেলিং থাকা উচিত, মানে না কেউ, সেটা আলাদা কথা। না, মেন ব্যাপার হচ্ছে সবার আগে যেটা মাথায় রাখা উচিত, জ্যোতিষের যে কথাগুলো সেগুলোর না ভাব বাচ্চা থাকে, সেগুলোর ভাবটাকে বোঝার চেষ্টা করতে হবে। জ্যোতিষ বলেছে যে আপনার খারাপ টাইম আসছে,
মানে আপনার কাল সকাল থেকেই আসছে এটা কিন্তু কখনোই নয়। ওনাকে জিজ্ঞাসা করুন যে দাদা কবে থেকে কবে অবধি এই টাইমটা আপনি আমাকে সাবধান ঠিক, করে ঠিক, থাকতে ঠিক, বলছেন, correct. এটা একটা ব্যাপার। আমার খারাপ টাইম আসছে মানে আমি বাড়ি থেকে গিয়ে শুয়ে পড়লাম মাঝরাত থেকে আমার খারাপ টাইম আসছে, এটা কখনোই নয়। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, দাদা বিয়ে হবে? জ্যোতিষ বলেছে হ্যাঁ হবে। জ্যোতিষকে জিজ্ঞাসা করুন কবে হবে। জ্যোতিষ যে টাইমিংটা দেবে এটাকে যোগ বলে, এই যোগের মধ্যে বিয়ে হবে। যদি 27শে এপ্রিল 2025 থেকে বলে থাকে মানে 28শে এপ্রিল আপনার মেয়ের বিয়ে হবে, এটা কখনোই হতে পারে না, না। কখনো। 27শে এপ্রিল থেকে সে হয়তো 27শে এপ্রিল 2026 অবধি টাইম নিয়েছে, এর মধ্যে বিয়ে হবে। কিছু কিছু জায়গায় ভ্রান্ত ধারণা করে নিজের শরীর খারাপ করার একটা প্রবণতা থাকে। তো আপনার ফ্যামিলিতে হয়তো দেখা গেল অনেককে বলেন এরকম যে আপনার ফ্যামিলিতে হয়তো এই মুহূর্তে একটা কোনো বড় অন্ধকার ছায়া নেমে আসছে, তার মানে নেগেটিভ কোনো একটা বার্তা দিল। বাড়ির যাকে বলা হচ্ছে সেই বাড়ির লোকটা দেখা গেল হার্টের পেশেন্ট, যাওয়ার পর থেকে বুকে ব্যথা। তো ব্যাপারটা হচ্ছে ঠিক কবে থেকে কবের মধ্যে জ্যোতিষবাবু যদি বলে থাকেন আপনাকে ওয়ার্ডটা, আমার মনে হয় যে তিনি অনেক কিছু বিচার করেই বলেছেন। সবচাইতে বড় কথা হচ্ছে নবতারা চক্রে আপনি দেখে নিন বুধ বৃহস্পতি যে গ্রহগুলো মারক হিসেবে স্পেশালি মানে মৃত্যুর সাথে বেশি ডাইরেক্ট লিঙ্ক আছে যদি আমি ধরে নিই, বুধ বৃহস্পতি শুক্র, স্যাটার্নকে বাদ দিয়ে মঙ্গল, চোট পাওয়ার প্রবণতা, এই জিনিসগুলো যখন থাকবে, কেতুর আগমন আছে নাকি সেই সময়টাতে, এবং তারা কোন নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অনুযায়ী আপনার নিধনে কে কে বসে আছে, যখন এগুলো জানতে পারবেন স্টেপ বাই স্টেপ, দেখবেন যে লাইফটা অনেক ক্লিয়ার, যে আমার এই নক্ষত্রটা এতদিন আমার এই ঘরের মধ্যে স্টে করবে, এই টাইমটা আমার খারাপ, একদম একদম। এই টাইমটা আমাকে চুপচাপ থাকতে হবে। একটা ফোন নিয়ে নিই। একদম। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার। বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ছেলে সম্বন্ধে জানার জন্য আমি ফোন করেছি। স্যারের প্রোগ্রাম তো দেখি, প্রতিদিনই সকালে দেখি। তো স্যার আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ঠিক, ছেলের ডিটেলটা বলুন। হ্যাঁ, 21/1/1981। 21/1/1981। 81। টাইমটা রাত্রি 8:10। রাত্রি 8:10। জন্মটা কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনি এখন কোত্থেকে বলছেন? আমি আলিপুর থেকে বলছি। কোথা থেকে আরেকবার বলবেন? হ্যালো হ্যালো, কোথা থেকে কথা বলছেন? আলিপুর থেকে বলছি। বুঝতে পারছি না আপনার কথাটা। 21/1/1981 সকাল 8:10 জলপাইগুড়ি। হ্যাঁ, এটা তো বুঝলাম। আপনি কোত্থেকে কথা বলছেন সেটা আপনার কাছে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি। যাই হোক, আপনার কথাটা কেটে কেটে আসছে আমাদের কাছে। হ্যাঁ, 21শে জানুয়ারি 1981 বুধবার ছিল, কর্কট রাশি, সিংহ লগ্ন, জানা আছে আপনার? না স্যার। আচ্ছা, 81 সালে জন্ম, আপনি এখনো জানেন না, আজকে হঠাৎ ইচ্ছে হলো কেন, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়া কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, জেনারেলি লাইফে একটু স্ট্রাগলের পরিমাণ বেশি থাকবে। দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা, জন্ম ছক অনুযায়ী, আচ্ছা মঙ্গল হচ্ছে তুঙ্গি এবং শনি হচ্ছে বকরি। আচ্ছা, ওকে। জন্মছকে কালসর্প দোষ আছে, যে কারণে জীবনে উত্থান পতনের পরিমাণটা একটু হলেও বেশি। দ্বাদশে চন্দ্র রাহু, শারীরিক জায়গাটা, পেটের সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করার জায়গা আছে। শুক্র যেখানে বসেছে অবশ্যই ভালো। সপ্তম অষ্টমে হচ্ছে আচ্ছা ষষ্ঠ এদিকে হচ্ছে ওকে। সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ, সিক্স হচ্ছে রবি বুধ মঙ্গল। আচ্ছা, দেখুন সবথেকে বড় কথা হচ্ছে যে জন্ম ছক অনুযায়ী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতে খারাপ কিছু এরকম আমি বলবো না, তবে হ্যাঁ জীবনে যে কোনো কাজই করতে যাক না কেন ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়েই করতে হবে। ব্যক্তিগত জীবনও একদম লাইফে স্ট্রাগলের পরিমাণ একটু হলেও বেশি আছে এবং স্যাটিসফ্যাকশনের পরিমাণটা অনেকটা কম। কাছের মানুষগুলো বা মানে আত্মীয় স্বজন বলে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড থেকে সবসময় বিরূপ প্রতিক্রিয়া একটা লাভ লাইফে। তো এই জিনিসগুলো লাইফে পাবে। চোখের মাঝে মধ্যে একটু সমস্যা আসবে। ওভারঅল খুব খারাপ কিছু বা লাইফ এগোতে পারবে না, এটা কখনোই নয়। আপনার প্রশ্ন কী নিয়ে আছে? আমি অ্যাকচুয়ালি স্যার ওটা একটা ছোট বিজনেস, তো আগে চাকরি করেছে, তারপরে লকডাউন পরে বিজনেস করে। তো
ঠিক আছে, তো ওইটাই মানে যে এফোর্ট দিচ্ছে সেটা মানে ফিডব্যাকও পাচ্ছে না। বললাম আর বিয়েটা না আমি চেষ্টা করছি কিন্তু বিয়েও হচ্ছে না। কর্মের জায়গা ঠিক না করে উনি যেটা বললেন, দেবাচার্যজি যেটা বললেন সেটা তো পুরোপুরি মিলে গেল যে স্যাটিসফ্যাকশনটা হবে না। উনি তো বললেন স্যাটিসফ্যাকশন না হওয়ার কারণ, এবং ধাক্কাটা খাবে ক্লোজলি, অর্থাৎ কোভিডের সময় ধাক্কাটা খেয়ে গেছে, দুটোই গেল, তাই তো? কর্মজীবন তো বুঝতে পেরেছি। আর বিয়ের জায়গাটা মানে বিয়ে হচ্ছে না, এই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো দেখাশোনা করছি অনেক কিন্তু হচ্ছে না, মানে ম্যাচিওর করছে না। কর্মের জায়গাটা একটু ঠিক হয়ে নিক, ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। দেখুন অলরেডি প্রায় 43+, 44-এর কাছাকাছি। না না, 45 টাচ করছে। 45, হ্যাঁ 44+ এখন। তো এই মুহূর্তে যখন চলছে, তো সেই জায়গা থেকে অবশ্যই চিন্তার কারণ। আমার মনে হয় যে আপনার এলাকায় যদি কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব থাকে তার সাথে অবশ্যই কথা বলুন, এবং এই সুরাহা কী আছে সেখান থেকে বেরোবো কী করে, কাল সর্পদোষটা ঠিক কীভাবে খণ্ডন করলে পরে ভালো আসবে, এই কাল সর্পদোষটাকে কী কাল সর্পদোষ বলে সম্মোহিত করেন সেটা ওনাকে জিজ্ঞাসা করবেন, এবং এইগুলো জেনে নিয়ে অবশ্যই এই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করুন। আমার মনে হয় যে আগামী দিন এর থেকে বেটার পজিশন পেতে পারে যদি এই প্রবলেমগুলো থেকে বেরোই তাহলে। ঠিক আছে, আর একটা এগুলো যদি মানে করি তাহলে কি ওর বেটারমেন্ট আসবে? হ্যাঁ 100% আসবে। নিশ্চয়ই আসবে। ভগবানের যদি বিশ্বাস থাকে, যদি জ্যোতিষের ওপর বিশ্বাস রেখে আপনি এই প্রোগ্রামে ফোন করে থাকেন, তাহলে এর হেল্পটাও আপনি 100% পাবেন। স্যার আমি আপনাকেই দেখাতে চাইছি, মানে আমি শিলিগুড়ির দিকে আমি মানে আমি তো এখান থেকে জলপাইগুড়ি থেকে বলছি আপনাকেই, মানে আপনি যেগুলো বলেছেন সবই তো মিলেই গেল, তো আমি চাইছি আপনার কাছেই দেখাতে। আসবেন, আমার নেক্সট উইকে হয়তো আমি বিয়েতে থাকবো, শিলিগুড়িতে থাকবো। একটু ফোন করে নিন না, টেলিফোন নাম্বারগুলো যেতে প্রত্যেকটা। শিলিগুড়ির ডেটটা এখনো দেওয়া নেই, আমি বলে দিচ্ছি শিলিগুড়ির ডেটটা এখনো দেওয়া নেই, কারণ হচ্ছে মাঝখানে অমাবস্যাটা ছিল, অমাবস্যার আগে শিলিগুড়ির ডেটটা ছিল, তার জন্য একটু পোস্টপন্ড হয়েছে। আগামী মাসের মানে জুন মাসের 5 তারিখ বা 6 তারিখ থেকে শিলিগুড়ি আর কুচবিহার এই দুটো চেম্বার অবশ্যই থাকবে। আপনি ফোন নাম্বারগুলো, এবং আমি প্রত্যেক দর্শক বন্ধুকেই বলবো, ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, যে আপনারা ফোন নাম্বারটা নোট করে নিন এবং ফোন নাম্বারে ফোন করুন। লাইভ অনুষ্ঠান এটা, এখানে আপনি ফোন নাম্বার যেটা রয়েছে সেখানে ফোন করে লাভ নেই, অনুষ্ঠানের পর আপনারা বারবার ফোন করবেন। একদম একটা পোর্শন গেল ফলোয়ারিনী কালী পুজো অবধি, তাতে প্রাপ্তিযোগ ইত্যাদি তো হয়েছে একদম, সেটা তো অনস্বীকার্য বাস্তব, সেটা আপনার পার্টের আপনার একটা মস্ত বড় অবদান রয়েছে। এবার দ্বিতীয়টা বলবো যে কামিং যে টাইমটা, ফেজটা, তার গুড একটা এফেক্ট কি পড়বে বা না পড়বে আমি জানি না, কিন্তু রাশিগুলোর কি হাল হবে আগামীকালটা যদি ধরি? দেখুন মেন ব্যাপার আমাদের যদি দেশের ক্ষেত্রে বলি বা দেশের থেকেও আর একটু এগিয়ে এসে রাজ্যের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে যদি পজিটিভ কিছু বার্তা না থাকে তাহলে আপনার 12টা রাশির ক্ষেত্রে কারোরই সুখকর কোনো অনুভূতি হবে না। আমি বললাম মেষ রাশির ভালো যাবে, বৃষ রাশির একটু ডিস্টার্ব। মেষ রাশি বাবা এদিকে, বৃষ রাশির হয়তো সন্তানের রয়েছে সেই মুহূর্তে চাকরিহারা, অথবা সে চাকরি কোনো কারণে খুঁজে পাচ্ছে না, তাহলে বাবা কী করে শান্তিতে পাবে? তো আলটিমেটলি আমি যদি সবকটা রাশির ক্ষেত্রে একটাই কথা বলি, আমি বারবার করে বলছিলাম যে 28 তারিখ অবধি 22 তারিখ অবধি যা গেছে গেছে, তো 22 তারিখ অবধি ধ্বংসাত্মক কিছু লীলা আমরা দেখতে পাবো। হ্যাঁ, সে তো আমরা রাশিয়াতে দেখলাম যে আবার ফের হ্যাঁ তো থেমে গিয়ে শুরু কি রে বাবা। তো এই ধ্বংসাত্মক জায়গাগুলো থেকে আমরা আশা করছি একটু হলেও বেরিয়ে আসবো, এবং সেই জায়গা থেকে 28 তারিখ অবধি যে 18 তারিখে ট্রানজিটটা ঘটেছে রাহুর, তো সেই জায়গার পর থেকে আমার মনে হয় যে ওভারঅল একটা ভালো কিছুর দিকে আমরা এগোতে চলেছি। যে জায়গায় হয়তো অর্থনৈতিক জায়গাটা নিয়ে 75% লোকের মধ্যে যারা ইনকামের সাথে যুক্ত তাদের একটা টেনশনের জায়গা ছিল, এবং এক্ষেত্রে 12টা রাশির লোকেরই কম বেশি একই গেছে। আমি যদি বলি আলাদা করে বৃষের ভালো গেছে, এদিকে তুলার খারাপ গেছে, এটা কখনোই নয়, প্রত্যেকটা মানুষেরই কম বেশি খারাপ গেছে, এবং সেই জায়গাটা থেকে ভালো একটা জায়গা। এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন কুম্ভ মকরের বিয়ের জায়গাটা খুব আটকে ছিল, সেই জায়গাটা পজিটিভ জায়গাতে পৌঁছালো। এই জায়গাটা একদমই প্রায় ব্লক ছিল এবং সেই জায়গাটা থেকে এগোতে পারছিল না। আর থার্ড হচ্ছে মিথুনের স্পেশালি শারীরিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, সেই জায়গাটা থেকেও কিন্তু অনেকটা ভালো। এবং এই মুহূর্তে মিথুনের যারা ছিল 18 তারিখের আগে পর্যন্ত কিছু কিছু মানুষ কিডনি রিলেটেড প্রবলেমে হয়তো একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা আমি বারবার করে বলেছি যে শারীরিক জায়গাটা সাবধান থাকা উচিত। কিন্তু ওভারঅল 18 তারিখের পর থেকে সময়টা ভালো, এবং যারা ইনকাম নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলি 28 তারিখের পর থেকে
পজিটিভলি বেশ কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো, এবং ওভারঅল সবকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো বাড়তে যাবে। আমি একটা মনে করি যে যেহেতু আপনি শিক্ষিত মানুষ, দ্বিতীয় কথা আমি যেটা আগেই বললাম, যেহেতু আপনি আমার বন্ধু বলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি বলে বললাম যে আপনার মধ্যে ধৈর্য অসম্ভব এবং ক্ষমাশীল চরিত্র, এবং কাউন্সিলিংটা অসম্ভব ভালো পারে। এই যেমন এনাকে, এই যে একটা ছেলের অলমোস্ট 45 বছর বয়স, অন্য কেউ হলে বলতো যে একদিন বিয়ে হয়নি ইত্যাদি ইত্যাদি, আপনি ঠান্ডা মাথায় কিন্তু তাকে বললেন যে এটার এই ন্যারেটিভগুলো রয়েছে যার জন্য সমস্যাটা হচ্ছে। কনভিনসিংলি ভদ্রমহিলা কিন্তু বললেন যে আপনি বলছেন জলপাইগুড়ি ঘুরতে, না না আপনার কাছেই আসবো। কেন বলছেন? বলছেন এই কারণে যে একটা মানুষের না ব্যক্তিত্ব, তার ফেস, তার কথাবার্তার ধরন, তার ভদ্রতা, তার সভ্যতা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সবগুলো মিলিয়ে ইজ এ ম্যান হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি দুটো প্রশ্নতে যাব। একটা হচ্ছে এই মুহূর্তে যারা দেখছেন অনুষ্ঠান তাদের মধ্যে অনেকেই বয়স্ক, এজেড, একদম, যেটা আমি প্রায় প্রশ্ন করে থাকি। তাদের ব্যক্তিগত জীবনে হয়তো অনেকেই একা রয়েছেন, ছেলে মেয়েরা আলাদা রয়েছে, যেটা আজকে আমার সাবজেক্ট ছিল। তো তাদের অর্থনৈতিক যে জায়গাটা, যেটা আগের দিন আপনি খানিকটা টাচ করলেন, যে যে টাকাটা সে পেয়েছে এখন জিনিসপত্রের দাম বাড়ছে, সে আরেকটু রোজগার বাড়াতে চায়, একদম, কি করবে? না যদি আমার মনে হয় যে নর্মালি, কারণ আপনার ওই 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 বম্বের মার্কেটটা তো আপনার একেবারে ধরা। না আমি তা সত্ত্বেও বলি যে স্পেশালি যারা মনে করেন যে যাদের বয়স অ্যাভাব 60-65, যারা নেক্সট টাইম রিস্ক নিলে যদি জীবনে হারিয়ে ফেলেন অর্থটা, তাদের কাছে ফিরে পাওয়াটা খুব টাফ। আপনি তো আছেন। আমার থাকাটা ব্যাপার না, আমার মনে হয় খুব টাফ, এবং সেই জায়গাতে হয়তো দেবাচার্য অব্দি তার ভাগ্য পৌঁছালো না, তো আশাই হলো না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি একই কথা বলি, রিস্ক কম নিন, এবং যদি মনে হয় যে না আমার এতটা উদ্বৃত্ত মূল্য এক্সট্রা আমার কাছে রয়েছে, আমার হাতে রয়েছে, এটা নিয়ে আমি একটা কিছু করতে পারি, সেটাকে রিস্ক না নিয়ে আমার মনে হয় আপনার ভালো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাইফে নিযুক্ত করা উচিত, এবং তার কাছ থেকে পরামর্শ দেওয়া উচিত যে আমি এই মুহূর্তে অ্যাভাব 65, তো আমি এই মুহূর্তে যদি এসআইপির দিকে যাই বা আদার্স কোনো দিকে যাই, আমি কতটা ভালো রিটার্ন পেতে পারি, যেটা আমার ফ্যামিলিকে আগামী দিনে হেল্প করবে, আমাকেও হয়তো খানিকটা অর্থ সুখ দিতে পারে। তো এটা হচ্ছে জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা প্রশ্ন। তো আমার মনে হয় আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, কিন্তু কোনো কারণেই এই মুহূর্তে রিস্ক নিয়ে কোনো কাজ করাটা ঠিক না। কারণ আমরা এখনও পর্যন্ত সেই রিস্ক নেওয়ার জায়গাতে নর্মাল বয়সের যে 30 বছর বয়সে যে আমি তাকেও বলবো না রিস্ক নিতে এই টাইমটাতে, কারণ আমরা জানি 2025-এর এন্ড অবধি কোথাও না কোথাও একটা অনিশ্চয়তা কাজ করবে, যেখানে আপনাকে হাইফাই কিছু রিটার্ন এই মুহূর্তে কেউ দেবে, এটা হতে পারে না। ফলে এই জায়গাটায় আপনি একটা কিন্তু মস্ত বড় উপদেশ দিলেন। ছোট্ট করে এক লাইনে আমি একটা প্রশ্ন করব, এবং এটা আমার করা উচিত, যে বাস্তু কি অনেকটা ট্রাবল দেয়? বাস্তু আমি যদি বলি কোনো ক্ষেত্রে 100% নেয়, সেক্ষেত্রে ভুল হবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই বাড়িতে সেই জাতক বা জাতিকাদের কারোর একজনের হয়তো পুণ্যের পরিমাণ অনেক বেশি থাকে, এবং হয়তো দেখা গেল যে তার গ্রহগত ভিত্তিগুলো এতটাই স্ট্রং রয়েছে, তার জন্য হয়তো সেই 100% প্রবলেমটা বাড়ির মানুষরা, আদার্সরা হয়তো 60% পাচ্ছেন, কিন্তু সে যখন থাকবে না, বা সে যদি পড়াশোনার ক্ষেত্রে যায়, বা কোনো কারণে সে বয়স্ক মানুষ হলো, তার কোনো কারণে মৃত্যু হলো, তারপরে কিন্তু সেই বাড়িতে প্রবলেমের পরিমাণ অনেক বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে একটা পার্ট লাইফে। তো সেই জায়গাটাকে গুরুত্ব দিলে আমার মনে হয় বাস্তু একটা বড় ভূমিকা লাইফে। শেষ করতে হচ্ছে, আশা করি আগামীকাল আমার প্রিয় দেবাচার্যজি এই অনুষ্ঠানের একটুখানি ছুঁয়ে যাবেন। ওনার ডেডলাইন ছিল 22 তারিখ অবধি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতবর্ষে করোনা ফিরে এসছে কিন্তু ওই 22 তারিখের মধ্যে। কি সাংঘাতিক ফোরকাস্ট! এই কথাটা যেন আমি আগামী দিন টিভির সামনে বসে শুনতে পারি দেবাচার্যজির কাছ থেকে। নমস্কার।